হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি প্রকাশ। আজ শনিবারের সন্ধ্যায় শুনবেন মনোজ বসুর কলমে প্রচলিত এক বিখ্যাত ওপার বাংলার ভূতের গল্প। গল্পটি আমিও ছোটবেলায় শুনেছিলাম। আপনাদের মাঝে আজ সেই গল্পটা নিয়ে আমি এসেছি। আজ একটা অনুরোধ রইল আপনাদের কাছে, যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হননি তারা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003, আর গল্পটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। আজকের গল্পের সূত্রধর আমি আপনাদের প্রকাশ। অন্যান্য চরিত্রে অমল, পপি ও তিতলি। পোস্টার ডিজাইন করেছে তিতলি। শুরু করছি মনোজ বসুর কলমে গ্রাম বাংলার ভয়ঙ্কর ভূতের গল্প জামাই। অনেক দিন আগের কথা। খুলনা অবধি নতুন রেল লাইন বসেছে। একটা স্টেশন ঝিকরগাছি। শ্রাবণ মাস, সারাদিন ঝুপঝুপে বৃষ্টি। সন্ধ্যা থেকে একটুখানি ধরেছে। রাত্রি 8:30টায় কলকাতার ট্রেন ঝিকরগাছি এসে থামল। দুর্যোগে মোটেই ভিড় নেই। 3-4 জন গাড়িতে উঠল, আর নামলো মাত্র একজন যুবা পুরুষ, নাম বিনোদ। কাছাকাছি সাদিপুর গায়ের মাখনলাল করের জামাই। তার ছোট মেয়ে চঞ্চলার সঙ্গে বিয়ে হয়েছে বছর 2 আগে। পুনায় থাকে বিনোদ, আর্মিতে চাকরি করে। সম্প্রতি বাসা পেয়েছে। বউকে নতুন বাসায় নিয়ে যাবে। 1 সপ্তাহের ছুটি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। এরপর ভাদ্র মাস পড়ে যাবে। শ্বশুর বাড়ি থেকে তখন মেয়ে পাঠাবেই না, সেই জন্য তাড়াতাড়ি। স্টেশনে নেমে বিনোদ গেট পেরিয়ে বের হলো। গেটে কোনো লোক নেই, কেউ টিকিট চাইল না। চারিদিকে তাকিয়ে দেখে কোনো জনমানবের দেখা নেই। আরও 2 বার সে শ্বশুরবাড়ি গেছে। পথ মোটামুটি চেনা, তবুও ভালো করে একবার স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসাবাদ করে নেবে। বিনোদ অফিস ঘরের দরজায় ধাক্কা মারল। মাস্টার মশাই, মাস্টার মশাই। দরজা ভেতর থেকে বন্ধ, আলো জ্বলছে। বিনোদ আবার বলল, স্টেশন মাস্টার আছেন অফিসে? সাড়া দিচ্ছেন না কেন? একটিবার শুনুন ও মাস্টার মশাই। হঠাৎ কোন দিক থেকে পয়েন্টসম্যান এলো। গায়ে নীল কোট, তার উপরে মোটা কম্বল জড়ানো। তা সত্ত্বেও হি হি করে কাঁপছে। সে বলল, ডাকেন কেন বাবু? মাস্টার মশাই জ্বরে বেহুশ। গার্ড সাহেব গাড়ি ছাড় আমার কাছ থেকে নিয়ে নিল। উনি উঠতে পারবেন না। আমায় বলুন কি দরকার? সাদিপুর থেকে আমার জন্য পালকি আসার কথা ছিল। দেখতে পাচ্ছি না তো, তাই ডাকছিলাম। পালকি চাচ্ছেন বাবু? বলি, পালকিটা বইবে কারা? বেহারা জুটবে কোথা? ম্যালেরিয়ার নতুন আমদানি। ঘরে ঘরে মেয়ে মর্দ সকলের জ্বর। 1 বাটি বার্লি রেঁধে দেবার লোক জোটে না। আপনার মাথায় পালকির সব চাপলো এখন। লোকটি হাঁপাচ্ছিল। বিনোদের সামনে সেখানেই মেঝেতে বসে পড়ল। আগের লোকটা মারা গেল জ্বরে। পরশুদিন আমায় এই স্টেশনে পাঠালো। আমাকেও জ্বরে ধরেছে। কপালে কি আছে জানি না বাবু। 2 মাসের মধ্যে বিনোদ শ্বশুরবাড়ির কোনো চিঠিপত্র পায়নি।
মন বড় উতালা। স্টেশন মাস্টার পুরানো লোক, তিনি হয়তো খবরাখবর কিছু বলতে পারতেন। এ লোক একেবারে নতুন, একে জিজ্ঞাসা করে লাভ নেই। সারাদিন খাওয়া হয়নি বিনোদের, বড্ড ক্লান্ত। একবার ভাবলো রাত্রিটা স্টেশনে কাটিয়ে সকাল বেলায় বেরোবো। সামান্য পথ, মাইল তিনেকের বেশি নয়। মশা ঝাঁকে ঝাঁকে এসে পড়ছে, যা গতিক রাতের মধ্যে চোখ বুঝতে দেবে না। তার চেয়ে কোনো রকমে পথটুকু কাটিয়ে শ্বশুরবাড়ি খাটের উপর গড়িয়ে নিতে পারলেই ভালো হবে। পথে নেমে পড়ল বিনোদ। হনহন করে হেঁটে চলেছে। হাত ঘড়িতে সময় এখন 9টা। সন্ধ্যারাত্রি বলা যায়। এর মধ্যেই চারিদিক একেবারে নিশুতি। রাস্তার জল কলকল করে নালায় পড়ছে। চারিদিকে চিৎকার করে ব্যাঙ ডাকছে। বাদুড়ের ঝাঁক উঠছে মাথার উপর দিয়ে। চাঁদ দেখা দিল আকাশে। মেঘ ভাঙা ঘোলাটে জ্যোৎস্না। অদূরে কেয়া ঝাড়, ছাতার মতো কেয়া পাতার নিচে মানুষটা কাটা বনের মধ্যে মোটা কেয়াগুড়ির উপরে আরামে পা ছড়িয়ে বসে আছে। স্টেশন থেকে বেরিয়ে এতক্ষণের মধ্যে এই প্রথম মানুষ। বিনোদ বাকুল হয়ে জিজ্ঞাসা করে, সাদিপুরে মাখনলাল করের বাড়ি যাব, ঠিক পথে যাচ্ছি তো? শঙ্কের মতো আওয়াজে মানুষটা উত্তর দিল, সাদিপুর যাবে তো? এই দিকে চলে এসো, ডাকছি, আসছো না কেন? পথ কোথায়? গহীন জঙ্গলের মধ্যে? পাগল নিশ্চয়ই, নয়তো রাত্রিবেলা ঘর বাড়ি ছেড়ে এমন জায়গায় কেন? মিলিটারি মানুষ বিনোদ, সে কিছু গ্রাহ্য করে না। লোকটির কথায় কোনো উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে আরও জোরে গটমট করে হেঁটে চলল। দীর্ঘ একটা খেজুর গাছ ঝড়ে বেঁকে গেছে, কাত হয়ে আছে সেটা রাস্তার উপরে। গাছটা আগেও দেখেছে মনে পড়ল বিনোদের। ঠিক পথেই যাচ্ছে, তবে পথ হারায়নি। যেইমাত্র গাছের নিচে সে গেল, গাছটা নুয়ে এসে বিষম জোরে মাটিতে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে আবার আগেকার অবস্থায় তেমনি কাত হয়ে আছে রাস্তার উপর। আর সেই সময় বিনোদ শুনল কেউ যেন খলকল করে হেসে উঠল। বিনোদ ছুটে বেরুলো তাই রক্ষা, নইলে গাছ ঠিক মাথার উপর পড়ত। মাথা ফেটে চৌচির হয়ে যেত। অল্পের জন্য বেঁচে গেছে। খানিকটা গিয়ে সে পেছনে তাকায়। খেজুর গাছ যেমন তেমনি আছে, পাতা ঝিলমিল করছে জ্যোৎস্নায়। সাহসী মানুষ বিনোদ, প্যারেড করে, বন্দুক চালায়, ভাবছে চোখের ভুল। বোম্বে মেল আজ বড্ড লেট ছিল। হাওড়া স্টেশনে নেমে শিয়ালদা মুখো ছুটতে হলো। খাওয়া দাওয়া হয়নি সমস্ত দিন। খিদে তেষ্টায় অবসন্ন হয়ে মাথা ঘুরছে। তাই হয়তো এইসব আবোল তাবোল জিনিস দেখেছে। আসলে সবই তার মনের ভুল, সেই রকমই ভাবল। শ্বশুরবাড়ি পৌঁছে গেল। অবস্থা ভালো এদের। পাকা কোঠা বাড়ি, বৈঠকখানা অন্ধকার। শীতকালে বড়দিনের সময় বিনোদ এসেছিল। দিনরাত লোক গিজগিজ করতো তখন। রাত দুপুর অবধি পাশা খেলার আড্ডা চলতো। আজ আর কেউ নেই। সেটা হয়তো ওই পয়েন্টস
পুলিশম্যানের মুখে যা শুনেছিল তেমনই ব্যাপার হয়তো। জর্জারির মধ্যে আড্ডা দেওয়ার পুলক নেই হয়তো। বাড়ির কর্তারাও হয়তো জ্বরের দাপটে বাড়ির ভিতরে বিছানায় পড়ে কো কো করছে। ভিতর বাড়ির দরজাটা হাট করে খোলা, জামাই ঢুকে গেল ভেতরে। বারান্দা দিয়ে সারা শব্দ দিতে দিতে সে যাচ্ছে, কখনো একটু কাশি দিচ্ছে। কেউ একজন যদি বেরিয়ে আসে। বিনোদ ভাবছে কি আশ্চর্য, সবাই গেল কোথায়। হঠাৎ কোন দিক থেকে ঘোমটা দেওয়া এক বউ সামনে এসে দাঁড়ালো। বিনোদ হক চকিয়ে যায়, তাড়াতাড়ি পরিচয় দিল। আমি বিনোদ, এ বাড়ির ছোট জামাই। খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে ঘোমটা খুলে ফেলে চঞ্চলা। বিনোদের সঙ্গে এরই বিয়ে হয়েছে। চঞ্চলা আগে আগে চলেছে। মস্ত বড় বাড়ি, বারান্দার সিঁড়ি উঠোন পার করে চলল তারা। এবার বিনোদ প্রশ্ন করল, কাউকে দেখতে পাচ্ছি না, গেল কোথায় সবাই? ঝিকরগাছি আমার এক পিসির বাড়ি। পিসির মেয়ের বিয়ে আজ। বাড়ি শুদ্ধ সবাই চলে গেছে সেখানে। আমারও যাওয়ার কথা, কিন্তু জ্বর থেকে উঠে সবে গতকাল দুটো ভাত খেয়েছি। ঘরের মধ্যে এসে গেছে দুজনা। ঘরের প্রদীপ জ্বলছে। প্রদীপের আলোয় বিনোদ চঞ্চলার দিকে ভালো করে দেখল। অসুখ করেছিল, চেহারায় তা বোঝা যাচ্ছে না। আগে যেমন দেখে গেছিল তেমনই আছে। চঞ্চলার চেহারা ও স্বাস্থ্য চমৎকার। বিনোদ বলে, এত বড় বাড়ির মধ্যে একলা একটি প্রাণী, ভয় হচ্ছে না তোমার? একলা কেন হব? বুড়ো দারোয়ান আর গোবিন্দ চাকর রয়েছে তো, তারা বৈঠকখানায়। সৌদামিনী ঝিও আছে, শরীর খারাপ বলে সকাল সকাল শুয়ে পড়েছে, ডাক দিলেই এসে পড়বে। পালঙ্ক বিছানায় চেপে বসে বিনোদ অভিমান স্বরে বলল, আজ এসে পৌঁছাবো। স্টেশনে পালকি রাখার জন্য চিঠি দিয়েছিলাম। পালকি না জুটুক, স্টেশনে অন্তত বুড়ো দারোয়ানটাকে পাঠাতে পারতে। চিঠি পৌঁছায়নি, পৌঁছাবার উপায়ও তো নেই। পোস্টমাস্টার পিয়ন দুজনেই মারা গেছে। আর যে রানার ডাক বয়ে আনতো সেও নাকি নেই। সাংঘাতিক ম্যালেরিয়া, জ্বর জারি কাকে বলে এই অঞ্চলের লোক আগে জানতো না। পাথরের মতো নিরেট দেহ যেন এখানকার মানুষের। রেললাইন হয়ে অবধি এই কাণ্ড। গাংখালের মুখ বন্ধ করে রাস্তা বেঁধেছে। খানা ডোবা চারিদিকে। বর্ষার জল পড়তে না পড়তে নরক হয়ে গেছে। মানুষজন উজাড় হয়ে গেল। কথাবার্তার মাঝে বিনোদ বলে, তোমার কাছে বলতে তো লজ্জা নেই, সারাদিন ভাত জোটেনি, ভীষণ খিদে পেয়েছে। খিদের চোটে আমি আর কথা বলতে পারছি না। তাড়াতাড়ি দুটো ভাত ফুটিয়ে দিতে পারো কিনা একটু দেখো না। চঞ্চলা খুব ব্যস্ত হয়ে বলল, ছি ছি, আগে বলতে হয়। ডালে চালে খিচুড়ি বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তরকারি হাঙ্গামায় এখন আর যাব না। শুয়ে থাকো তুমি, বিশ্রাম করো, এসে ডাকবো তোমায়। চলে গেল চঞ্চলা, যেন উড়ে বেরিয়ে গেল পাখির মতো। এই ঘরটায় বিনোদ আগেও থেকেছে। পেছনের জানলার ওপাশে বাগান, কদম ফুল ফুটেছে। খোলা জানলা দিয়ে মিষ্টি গন্ধ আসছে। প্রদীপটা হঠাৎ দপদপ করে উঠল। আলোটা মনে হলো দেওয়ালে দেওয়ালে নাচে। অনেক লোকের আনাগোনা, তাদের ফিসফিস কথাবার্তা বিনোদের কানে আসতে লাগলো। তাদের ফিসফিস কথাবার্তা বিনোদের
কানে আসতে লাগলো। সে চমকে উঠে বলল, কে রে, গোবিন্দ নাকি ওখানে? জবাব নেই। একা গোবিন্দ কিংবা 2-4 মানুষ নয়, অনেক অনেক। বাড়ির সকলে নিমন্ত্রণে গিয়েছে। তাহলে এত লোক কোথা থেকে এলো? উকি দিয়ে দেখলো জানলার বাইরে। জ্যোৎস্না উজ্জ্বল হয়েছে এখন। না, কিছুই নয়। কিন্তু যেই মাত্র ভিতর দিকে সরে আসে, আবার সেই পাতার খসখসানি, চাপা গলায় শলা পরামর্শ। উঠে গিয়ে বিনোদ দড়াম করে দরজার কপাট বন্ধ করল। একলা ঘরে গা ছমছম করছে। সে মনে মনে বলতে লাগলো, চঞ্চলার কাছে এ কথা বলা যাবে না। হাসবে, ঠাট্টা করবে, বলবে, এই বীর পুরুষ তুমি, এই সাহস নিয়ে লড়াইয়ের পায়তারা কষে বেড়াও। তার চেয়ে রান্নাঘরে চঞ্চলার কাছে চলে যাওয়া যাক। সেখানে সে খিচুড়ি রান্না করছে, রান্না চলবে আর গল্প হবে দুজনার। পাট টিপে টিপে নিঃশব্দে চলেছে। হঠাৎ ঢুকে পড়ে চমকে দেবে চঞ্চলাকে। কিন্তু ওরে বাবা, ও বাবা, এ কি, এ কি সর্বনেশে কাণ্ড গো! রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদ পাথরের মতো দাঁড়িয়ে যায়। রান্না করছে চঞ্চলা। উনুন জ্বালাবার কাঠ নেই বুঝি? সেই জন্য নিজের পা দুখানি ঢুকিয়ে দিয়েছে উনুনের ভিতর। দাউ দাউ করে পা জ্বলছে। উনুনের উপরে কড়াইতে খিচুড়ি ফুটছে টক বক করে। চঞ্চলা একবার তুলে টিপে দেখছে সিদ্ধ হলো কিনা। গরম খিচুড়ির মধ্যে ইচ্ছা মতো আঙুল ডুবিয়ে নিচ্ছে। পা জ্বলছে। ওদিকে উনুনের ভিতরে মশলা বাটবে। কোণের দিকে শিলনোড়া। হাত বাড়ালো শিলনোড়া আনবার জন্য। হাত ক্রমেই লম্বা হচ্ছে। লম্বা হয়ে শিলনোড়া ধরল। তারপর ছোট হচ্ছে। হতে হতে আবার স্বাভাবিক আকারে এলো। কাছে এনে শিল পেতেছে। হাত লম্বা করে তাকের উপর থেকে মশলার ডালা নামিয়ে আনলো। এক জায়গায় বসে সমস্ত কাজ হচ্ছে। খটর খটর করে চঞ্চলা বাটনা বাটে এবার। বিনোদ রুদ্ধ নিঃশ্বাসে সব তাকিয়ে দেখতে থাকে। পা দুটো ঘরের খুঁটির মতো অনড় হয়ে গেছে। খিচুড়ি নামিয়ে চঞ্চলা থালায় ঢালে। পিঁড়ি পেতে জলের গ্লাস দিল পাশে। লেবুর জন্য চঞ্চলা জানলা দিয়ে হাত গলিয়ে লেবু ছিঁড়ে আনলো। এই সমস্ত কাণ্ড দেখে বিনোদের মাথা ঘুরতে লাগলো। হঠাৎ বিনোদ যেন সংবিত ফিরে পায়। পড়িমড়ি করে সে ছুটে বাড়ির বাইরে চলে আসে। শ্বশুর বাড়ির বাইরে একেবারে রাস্তার উপর। সে রাস্তা ধরে ছুটছে। মানুষ দেখা যায় না, কিন্তু চারিদিক থেকে কলরব কারা যেন বহু কণ্ঠে ডাকাডাকি করছে আর খলখল করে হাসছে। পলাশ কোথায়? দাঁড়া, ভালোর তরে বলছি, দাঁড়িয়ে যান। বাসতলায় ঘুটঘুটে অন্ধকার। ছুটতে ছুটতে অন্ধকার কাটিয়ে বিনোদ ফাঁকায় এলো। কি আশ্চর্য! তার সামনে পিছনে ডাইনে বায়ে চারদিকে 4টে বউ। সে যত ছোটে বউগুলো তত জোরে ছোটে। ছায়াকে যেমন ছেড়ে পালানো যায় না, তেমনই এরা। সামনের বউটা একসময় থমকে দাঁড়ায়। গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ছিল কোনো রকমে। সামনে নিল বিনোদ। রক্ষা নেই। এইবারে ধরল। তাকিয়ে দেখলো অন্য 3টে বউ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। সামনের বউটা ঘুরে দাঁড়ায় বিনোদের দিকে। এতক্ষণে মুখের ঘুমটা তুলল। তারই স্ত্রী চঞ্চলা। রান্না করছিল যে বসে বসে। এখানে কিভাবে এলো? বিনোদ ভাবতে লাগলো। আর 3টে বউ ঘোমটা তুলল। চঞ্চলা সবাই। এক চঞ্চলা 4 জন হয়ে গেছে। পালাবার পথ নেই কোনো দিকে।
বিনোদের সারা শরীর ঘামে ভিজে গেছে। মনে মনে ভাবছে, চারজনের আটখানা হাত অক্টোপাসের মতো টুটি চিপে ধরে বুঝি এইবার হাতগুলো সত্যিই লম্বা হচ্ছে, একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। ফাঁকার মধ্যে বেঘরে প্রাণটা গেল। হায় ভগবান! চেতনা হারিয়ে বিনোদ পড়ে যায় আর কি রাস্তার উপরে। কিন্তু না, হাতের মুঠিতে গলা টিপে ধরে না। হাতের আঙুলের কোমল স্পর্শ তার দেহে, তার সর্বাঙ্গ জুড়িয়ে গেল। চঞ্চলার চোখে জল। চারজনের একসঙ্গে চোখে জল চলে আসে। তারপর একজন বলে, দেখো, একজন আমি, চারজন হয়ে চার দিক থেকে ঠেকিয়ে নিয়ে এলাম, নয়তো রক্ষা ছিল না, প্রাণ নিয়ে ফিরে আসতে দিত না ওরা। ওরা ওরা কারা? আমিও মরে গেছি, আমার ভাই বোন মা বাপ সবাই। মহামারীতে এত বড় গায়ের মধ্যে একটি প্রাণীও বেঁচে নেই। বেঁচে থাকতে এখানকার মানুষ গায়ের মধ্যে চোর ডাকাত ঢুকতে দিত না, মরার পরেও তেমন। এখন কোনো জ্যান্ত মানুষ ঢুকতে দেয় না, ঢুকে পড়লে গলা টিপে মেরে নিজেদের দলে নিয়ে নেয়। তোমায় যে পারিনি সে কেবল আমার জন্য। তুমি বেঁচে থাকো শত পরম আয়ু নিয়ে। এই কম বয়সে কেন তুমি মরে যাবে? হাঁপাচ্ছিল চঞ্চলা। খানিকটা দম নিয়ে আবার বলে, গোড়ায় পিছু পিছু আসছিলাম, কিন্তু ভরসা হলো না। সামনের দিক দিয়ে কিংবা ডাইনে বায়ে কেউ এসে টপ করে যদি ধরে নেয়। তাই একজন চারজন হয়ে চার দিক থেকে ঘিরে নিয়ে এসেছি। সে যে কি কষ্ট! আর ভয় নেই। সাদিপুরের সীমানা ছাড়িয়ে এসেছি, একটুখানি গিয়েই স্টেশন। চার বউ চারপাশ থেকে মাথা নুইয়ে চারখানা হাত বার করে বিনোদের পায়ের ধুলো নিল। পলকের মধ্যে বিনোদ দেখল ফাঁকা মাঠের মধ্যে একলা সে দাঁড়িয়ে। কোনো দিকে আশেপাশে কেউ কোথাও নেই।